আয়নাঘর থেকে মুক্তি পেতে শুরু করেছেন বন্দীরা। সেখান থেকে বের হয়ে আয়নাঘরের নির্মমতার বর্ণনা দিচ্ছেন অনেকেই। এখনো যারা বন্দী আছেন তাদের দ্রুত মুক্ত করার তাগিদ মানবাধিকার কর্মীদের। অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। দিকে দিকে হিংসার আগুন চলছে। বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের। সেখানে যারা যারা বন্দী ছিলেন, কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেমন ছিল আয়নাঘর, কি চলতো তার ভেতরে, তারপর কেমন অত্যাচার করা হতো। লাশটা দিই বা ইনফর্ম করুন যে সে মারা গেছে, তাকে মারা হইছে বা মারা হইছে, লাশ না দিতে পারে খাট দিবা কিছু একটা ক্লিয়ার করে হবে। আপনি কি ক্লিয়ার তো অবশ্যই করতে হবে। এরকম তো এই ছবিটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আমার বাবার চোখের মনি ছিলাম। আমার বাবা কখনো আমাকে কোল থেকে নামাইতো না। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন কারাগার, যার নাম হয়েছে আয়নাঘর, যে আয়নাঘর থেকে এখনো উদ্ধার হচ্ছে একের পর এক মানুষ, এমনকি তাদের করুণ কাহিনী, তাদের এই মানবতার জীবন, কিভাবে তারা জীবন যাপন করেছে। আপনাদেরকে নতুন আরও কিছু বিষয় দেখাবো, যেখানে একজন মেয়ে সে দাবি করছে আমার বাবার লাশ না হয় হাড্ডি কোথায়, বাবা যদি মারাও যায় আমার হাড্ডিগুলো আমার দরকার, এমনকি আমরা তাই দেখতে চাই। এমন একটি আশা সন্তানের, বাবার জন্য সন্তানের এমন আশা, কারণ তার বাবার কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে গুম করেছে, এখনো পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। কিছু মানুষকে আয়নাঘরে পাওয়া গেলেও কিছু মানুষের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। প্রিয় দর্শক, তবে নতুন করে আরও কিছু আয়নাঘরের তথ্য, এমনকি নতুন কিছু মানুষ সেখানে মুক্তি পেয়েছে, তাদের কিছু তথ্য, এমনকি তাদের ভাষা, তাদের কথা, তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করছে, মহিলা অফিসাররা পর্যন্ত তাদেরকে টর্চার করেছে, বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের। সেখানে যারা যারা বন্দী ছিলেন, কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেমন ছিল আয়নাঘর, কি চলতো তার ভেতরে, তারপর কেমন অত্যাচার করা হতো, শুনুন তাদেরই মুখ থেকে। সেলিম হোসেন আয়নাঘরের বন্দী, কি বলছেন শুনবো। ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। প্রাক্তন সেনাকর্তা হোসেনুর রহমান ওই আয়নাঘরের বন্দী ছিলেন। কি বলছেন তিনি, তার কি অভিজ্ঞতা শুনবো। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই প্যান, হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং, এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, ইএনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন আর কি বলছেন শুনবো। আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই। আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। ভাবুন,
শব্দ যাতে বাইরে না যায় তার জন্য বড় বড় নাকি ফ্যান লাগানো ছিল। আরও একবার শোনাই আয়নাঘরের বন্দী হাসিনুর রহমান কি বলছেন এই বিষয়ে। কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। ভেতরের ঘরে নাকি কোনো জায়গা নেই, কি বলছেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন, শুনুন। ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, একটা এক্সজস্ট ফ্যান আছে উপরে, আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে। এই আয়নাঘরের উচ্চতা কত, এই বিষয়ে কি বললেন হাসিনুর রহমান, শুনুন। 16 রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের, অনেক পুরো। আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে তার শিকটি একটু তুলনামূলকভাবে চিকুন, লোহার দরজা, তারপরে হলো আপনার বড় কাঠের দরজা। কাঠের দরজার মাঝখান দিয়ে আছে আপনার ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। আয়নাঘরের বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, শুনুন। তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে। তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম, আমার টোটাল পরিচয়, আমি কি করি। সম্ভবত ISIL বা ISL পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করলো। তো বললো যে পাকিস্তানের ISL ওইটার সদস্য নাকি আমি। আমি বলছি যে আমি এটার নাম শুনি নাই কোনোদিন। তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো, আমি বললাম শেখ মোহাম্মদ সেলিম। কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারিনি, বাট ডানে বামে মানে আমি এদিকে কাইতে হলে ওইদিকে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, ডান পাশে বাম পাশে, খুব জোরে জোরে মারে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর, যেখানে মানুষকে গুম করে রাখা হতো। তাদের কাছে যারা বেশি অপরাধী মনে হতো তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে পাচার করে দিত, অথবা তাদেরকে সমুদ্রে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে মেরে ফেলা হতো। আর অপরাধ তাদের চোখে দ্বারা অপরাধী কম, তাদেরকে এই আয়নাঘরে আবদ্ধ রাখা হতো বছরের পর বছর। প্রিয় দর্শক, আপনারা নতুন কিছু কাহিনী শুনেছেন, তাদের আর্তনাদ শুনেছেন, ওই সমস্ত পরিবারের যারা এখনো পর্যন্ত তাদের স্বজনকে, তাদের ফ্যামিলির মানুষকে এখনো পর্যন্ত পাচ্ছে না, নিখোঁজ অবস্থায় আছেন, তাদের আর্তনাদ, এমনকি যারা সেই আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সেখানে তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তারা সেখানে কি কষ্ট করেছে, সেই সমস্ত বিষয় আপনাদের মাঝে দেখালাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।